হ্যাঁ, আমার যে জিনিসটা কথা হচ্ছে যে আমি হয়তো আপনি দেখবেন আমি আমার প্রথম আলোতে যে কলাম প্রকাশিত হয়েছে সেখানে আমি 4টা কারণ উল্লেখ করছি যে কারণে এই রেকর্ড ব্রেকিং যে বৃষ্টিপাত এবং এটার কারণে যে সৃষ্ট যে বন্যা। তো এই যে 4টা ফ্যাক্টর, যে ফ্যাক্টরগুলোর কারণে এই বৃষ্টিটা হলো, এই 4টা বিষয়ের প্রত্যেকটাই আমরা জানতাম। ঠিক আছে, এবং এই যে বৃষ্টিপাত হওয়ার কমপক্ষে 10 থেকে 15 দিন পূর্ব থেকেই আমরা জানতাম। যেমন লঘুচাপটা, একটা বঙ্গোপসাগরে একটা লঘুচাপ সৃষ্টি হওয়ার পরে অনেক সময়, দীর্ঘ সময় পরে তারপরে বাংলাদেশ উপকূলে আসে এবং তারপরে বাংলাদেশে স্থলভাগ প্রভাবিত হয়। বিশেষ করে আমি যদি বলি এই ক্ষেত্রে যে যে লঘুচাপটা, এটি 14 তারিখে, 14ই আগস্ট বাংলাদেশের উপকূলে পৌঁছায় এবং এরপরে 16ই আগস্ট এটি খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করা শুরু করে। জি। অর্থাৎ 16 তারিখ থেকে, আবার বলতেছি 16 তারিখ, তারপর 17, 16, 18, 17, 18। এরপরে 19। হ্যাঁ, তো 3 দিন এরা এই দক্ষিণাঞ্চলের বিভাগগুলোর উপরে থাকে এবং 19 তারিখে এটি, সরি 18 তারিখে, সরি 19 তারিখে এটি হচ্ছে চট্টগ্রাম এবং 19 থেকে 22 তারিখ আহ, পর্যন্ত। হ্যাঁ। তো আমি এবার বলছি, একটু একটু বলি যে 19 তারিখে এটি ছিল চট্টগ্রাম বিভাগ এবং ত্রিপুরার উপরে, 20 তারিখে এটি ছিল হচ্ছে ময়মনসিংহ সিলেটের উপরে, আবার 21 তারিখে এটি আবার চট্টগ্রাম এবং ত্রিপুরার উপরে আসে। তো আবার বলছি এই যে এই ধারাবাহিকতা, অর্থাৎ আমরা যে প্রধান বৃষ্টিপাত শুরু হলো 19 তারিখ, তারও 3 দিন পূর্বে এটি বাংলাদেশে প্রবেশ করা শুরু করে। জি। আর আরো 2 দিন, আরো 2 দিন পূর্বে, অর্থাৎ 5 দিন পূর্বে, যেদিন মানে ভারী বৃষ্টিপাত শুরু হবে তারও 5 দিন পূর্বে এটি বাংলাদেশ উপকূলে আসে। তো আমরা জানি, আমি যদি এই জিনিসটা তুলনা করি সবসময়, যে লঘুচাপ হচ্ছে ঘূর্ণিঝড়ের ছোট ভাই। মানে ঘূর্ণিঝড়টা, লঘুচাপটা শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ঘূর্ণিঝড়ের তো রূপ নেয়। আমরা যে চাপটা জানি বাংলাদেশে অলরেডি, বাংলাদেশের উপকূলে এবং 16 তারিখেই বাংলাদেশের উপরে স্থলভাগে প্রবেশ করছে, সেই তথ্যটা বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাইছে? আমি দেখিনি, কোথাও প্রমাণ না। পাইনি। একটা লঘুচাপ, একটা ঘূর্ণিঝড়ের যে ইয়াটা ইমিডিয়েট যে সাকসেসর যেটা, সেটা আসতেছে, সেই সম্বন্ধে বাংলাদেশের মানুষকে যদি না জানায়, তারা কেন জানেনি? এটা কি তারা জানতো না? সবাই জানতো। আবার বলছি, এই আমাদের যে কৃত্রিম ভূপগ্রহ থেকে প্রতি 10 মিনিট পর পর আমরা বঙ্গোপসাগরের কোথায় মেঘ সৃষ্টি হচ্ছে এবং ঘূর্ণিঝড়ের এই লঘুচাপটা কোথায় 10 মিনিট পর পর জানতে পারি। জনাব মোস্তফা কামাল তাহলে পলাশ, তারা, আপনার কাছে কি মনে হয় যে আবহাওয়া অফিস কি এটি ইচ্ছাকৃতভাবে করেছে, না তাদের কোনো দুর্বলতার জায়গা ছিল? এখন আমি বলি, আমি সবসময় যে জিনিসটা লক্ষ্য করছি, প্রথমত যে আমাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সবচেয়ে বড় যে প্রবলেমটা আমি লক্ষ্য করছি, সেটি হচ্ছে কমিউনিকেশন করা, যে তাদের কাছে জি। যে তথ্যটা থাকে সেই তথ্যটা উপযুক্ত মাধ্যমের দেশের জনগণের কাছে পৌঁছানো। অর্থাৎ আমরা জি। যেটা বলি আবহাওয়া বিজ্ঞানের ভাষায়, যে আমরা একটা সাইন্টিস্ট বা আমরা হচ্ছে পূর্বাভাস তৈরি করি এবং সেই পূর্বাভাসটা পৌঁছানোর দায়িত্ব দেশের মানুষের কাছে, সাধারণত গণযোগাযোগ মাধ্যম। তো বাংলাদেশে যেটি হচ্ছে যে এই আবহাওয়া দপ্তর, আপনি লক্ষ্য করবেন যে সাধারণত তারা যে ধরনের আবহাওয়া পূর্বাভাস তৈরি করে, জাস্ট একটা কাগজের মধ্যে, এই যে প্রেস এমএস রিলিজ ওয়ার্ড আকারে। ডকুমেন্ট সেখানে তৈরি করে, সেটা ওয়েবসাইটে আপলোড করে অথবা বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠাই দেয়। তো জি। এটা তো এই আধুনিক কোনো আবহাওয়া পূর্বাভাস প্রচারের মাধ্যম না। আমি মোহন কুমার দাস এখানে আছেন, উনি দেখবেন, বলবেন যে পৃথিবীর, আমেরিকা, কানাডা, ইভেন ইন্ডিয়ায় আপনি যদি যান, ইন্ডিয়ার আপনি দেখেন যে ইন্ডিয়া, যে ফেসবুকের মধ্যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে পেজটা আছে, সেখানে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় দুপুরের মধ্যে প্রায় 4 থেকে 5টা ভাষায়, ইন্ডিয়ার যে বড় বড় ভাষাগুলো, সেগুলো ভাষায় ওরা প্রত্যেকটা একদম লাইভ আবহাওয়া পূর্বাভাস দেয়, যেখানে তাদের আবহাওয়াবিদরা দেখাচ্ছেন এর মাধ্যমে যে কৃত্রিম ভূপগ্রহ, রাডার এবং কোথায় কোনভাবে বৃষ্টিপাত হচ্ছে এরকম দেখাতে, এটা প্রতিদিন। তো আপনি আপনি দেখেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই ধরনের কোনো কিন্তু এইভাবে আবহাওয়া তথ্য প্রকাশ কিন্তু করে আমরা না। আমরা এই এবং তথ্যগুলো, জনাব পলাশ, আমরা এই তথ্যগুলো কেন প্রকাশ করতে পারি না? কারণ এতটা ভয়াবহ সিচুয়েশন, এতটা ভয়াবহ সিনারিও, যারা ওই জায়গাটা আছেন, রাতে ঘুমিয়েছিলেন, সকাল হবার সাথে সাথে তারা মানে কোথাও কুলকিনারা পাচ্ছেন না, চতুর্দিকে পানি, অথই পানি, কোথায় যাবেন তারা সেটিও এখনো পর্যন্ত জানতে পারছেন না, এবং আদৌ তারা বেঁচে আছেন কিনা, নেটওয়ার্ক সংযোগ পাওয়া যাচ্ছে না। এই যে একটা ভয়াবহ সিনারিওতে নিয়ে যাওয়া হলো, এটার দায় কাদেরকে দিব আমরা, এবং কেন আবহাওয়া অধিদপ্তর পারছে না? আচ্ছা, তো এইটা আবার বলতেছি যে এটার হচ্ছে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এদের যে আহ, যে দক্ষ মানব সম্পদ। আমি যদি বলি জি। যে আবহাওয়া পূর্বাভাসে যে এখন এই যে আমরা বললাম যে টেলিভিশনের মাধ্যমে আমেরিকা, কানাডার, মানে আমি যদি বলি হল, এই যে বিভিন্ন বাংলাদেশের যেমন আমরা স্টার প্লাস বা জলসা দেখি, যে মানুষরা দেখে, আমেরিকা কানাডার মানুষরা এইরকম ভাবে
ওদের সারাদিন আমি যদি বলি ওরা টিভিতে বসেই শুধু ওয়েদার চ্যানেলে নিউজ দেখার জন্য সন্ধ্যার সময়, ঠিক আছে। তো ওরা জানে যে প্রতিদিন আমরা এখানে। তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশে একটা আরেকটা জিনিস হচ্ছে প্রবলেম আছে সেখানে আমি যেটা দেখছি যে বাংলাদেশে যে আবহাওয়া আইন এটি একটি সম্পূর্ণ, আমরা যেমন ডিজিটাল সিকিউরিটি আইন যেটাকে বলি, একটা হচ্ছে কালো আইন। সেই জি। আবহাওয়া পূর্বাভাসের যে আইনটা সেটা একটা প্রচন্ড কালো আইন। এই আচ্ছা। কালো আইনটা থাকার কারণে বাংলাদেশের যে আবহাওয়া অধিদপ্তর ছাড়া এর ব্যতিরিক্ত অন্য কেউ আবহাওয়া পূর্বাভাস প্রচার করতে পারে না। তো আচ্ছা। এটা একটা সবচেয়ে বড় সমস্যা। আপনি যদি দেখেন, আমরা চিন্তা করি একটা নির্দিষ্ট চিন্তা করি যে আজকে বাংলাদেশের কোন বেসরকারি টেলিভিশন চ্যানেল নাই, অর্থাৎ আমাদের বাংলাদেশ টেলিভিশন আমরা যেটা সাধারণত অনলাইনে বলি যে বাতাবি লেবুর বাম্পার ফলন, এটা ছাড়া দেশের মানুষকে আর কোনো সংবাদ মানে কোনো কিছু তথ্য পাবে না। তো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঠিক এক্স্যাক্টলি এইভাবে করে রাখছে, আর কেউ ওরা ছাড়া আর কেউ আবহাওয়া তথ্য আর প্রচার কেউ করতে আবহাওয়া পারবে তথ্য না।